এডুকেশন প্রোগ্রাম, ইংরেজিতে যেটাকে বলা হয় ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম এবং বাংলায় বলা হয় শারীরিক শিক্ষার কর্মসূচি। ওকে, তো দেখেন শারীরিক শিক্ষার কর্মসূচিটা আসলে কি? শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে। তাহলে শারীরিক শিক্ষার কর্মসূচি কাকে বলে এটা কি বুঝতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে। একজন শারীরিক শিক্ষক অর্থাৎ শারীরিক শিক্ষার শিক্ষক যে সমস্ত ক্রিয়া কর্মসূচি বাস্তবায়ন করেন তাই শারীরিক শিক্ষার কর্মসূচির অন্তর্ভুক্ত। ফিজিক্যাল এডুকেশন টিচার যে টাইপের কর্মসূচি স্কুল কলেজে পালন করেন, যে টাইপের কর্মসূচি করেন, যেমন রেগুলার ক্লাস, ইন্টার হাউস বা ইন্ট্রামুরাল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন, এই টাইপের সবকিছু কিন্তু ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম বা শারীরিক শিক্ষার কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে। ওকে, এখন খেয়াল করেন, একজন শারীরিক শিক্ষক তো ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামের মধ্যে অনেক কিছু ইনভলভমেন্ট আছে। তো একজন শারীরিক শিক্ষার শিক্ষক উনি কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করেন, ক্লাস নেওয়া থেকে শুরু করে গভর্নমেন্ট কিছু দিবস আছে যে দিবসগুলোতেও বিভিন্ন স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, আয়োজন করতে হয়। এছাড়া কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট অর্ডার যেগুলা, এটা তো থাকে এটার মধ্যে, প্লাস অন্যান্য স্পোর্টসের অ্যাক্টিভিটিসও করতে হয়। সো এই যে কর্মসূচিগুলা শারীরিক শিক্ষার শিক্ষক করেন, এগুলো শারীরিক শিক্ষার কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। শারীরিক শিক্ষার কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? তিনটি ভাগে। একটা হচ্ছে কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম, এটাকে আরো বলা হয় সার্ভিস স্পোর্টস প্রোগ্রাম। ওকে, কম্পালসারি বা সার্ভিস স্পোর্টস প্রোগ্রাম, যেমন এটাকে বাংলায় বলা হয় অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি, মানে এটা কম্পালসারি, অবশ্যই যেটা করা লাগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। নাম্বার টু কি? আন্তঃক্রিয়া সূচি, অর্থাৎ ইন্ট্রামুরাল, যেটা ইন্ট্রামুরাল মানে নিজের প্রতিষ্ঠানের মধ্যে যে কম্পিটিশনটা হয়, আমরা পরবর্তীতে আরো ডিটেল যাব। আর নাম্বার থ্রি আন্তঃক্রিয়াসূচি, অর্থাৎ এক্সট্রামুরাল, এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের যে কম্পিটিশন গুলো হয় এটা এক্সট্রামুরাল। ঠিক আছে, সো শারীরিক শিক্ষার কর্মসূচি কাকে বলে, এটা কত প্রকার ও কি কি, যদি এরকমটা কোশ্চেন হয় এটা কিন্তু 2 মার্কের একটা কোশ্চেন এমনটা হতে পারে, দিলেও দিতে পারে। শারীরিক শিক্ষার কর্মসূচি কাকে বলে এবং এটা কত প্রকার ও কি কি? 3 প্রকার। একটা হচ্ছে অত্যাবশ্যকীয়, একটা অন্তঃক্রিয়াসূচি আর একটা আন্তঃক্রিয়াসূচি। ঠিক আছে, যদি কেউ এই বাংলায় যদি এভাবে লিখেন কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম বা সার্ভিস স্পোর্টস প্রোগ্রাম, নাম্বার 2 ইন্ট্রামুরাল স্পোর্টস প্রোগ্রাম, আর নাম্বার 3 এক্সট্রামুরাল স্পোর্টস প্রোগ্রাম। ঠিক আছে, এই 3 প্রকারের কর্মসূচি রয়েছে। কোনো জায়গাতে 4 প্রকারেরও পাওয়া যায়, তবে 3 প্রকার এটা বেশি অথেন্টিক। আর এটা 4 প্রকার, যেটা আমি অনেক জায়গাতে হয়তো বা যে কোনো জায়গায় পাবেন না, বাইরে যেটা করা হয় উন্নত দেশগুলোতে যেগুলা করা হয়। আর 4 নাম্বার অপশনটা হচ্ছে বিনোদনমূলক থাকে, যেটা অর্থাৎ রিক্রিয়েশনাল স্পোর্টস প্রোগ্রাম। ঠিক আছে, রিক্রিয়েশন টাইপ যেই থাকে সেগুলোও এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। রিক্রিয়েশনাল প্রোগ্রাম, এটা হচ্ছে 4 নাম্বার টাইপ। এটা তো সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যে লোকালি যে স্কুলগুলোতে হয় সেখানে কিন্তু ওই 4 নাম্বারটাও হয়, যেমন খুশি তেমন সাজো বা কবিতা আবৃত্তি, নাট্য, এইসব জিনিসগুলো কিন্তু স্যার হয়। জি জি জি, এক্স্যাক্টলি ঠিক বলেছেন। এটা 4 নাম্বার যেটা বলছি ওটাও হয় লোকালি, বাট এটা ক্লাসিফিকেশনের মধ্যে আসলে যেগুলো দেখেন এখানে যে 3টা ক্লাসিফিকেশন আছে
এখানে এটার মধ্যেও কিন্তু রিক্রিয়েশন আছে, কারণ খেলাধুলাটাই তো রিক্রিয়েশন, ঠিক আছে। কিন্তু ওই জন্য এক্সট্রা কোনো আমাদের দেশের যে বইগুলো আছে এই বইগুলাতে এই ৩ প্রকারের বেশি পাবেন না, বাট বাইরের অনেক বই ওই ৪ প্রকার ওটা আরেকটু স্পেসিফিক করে দিয়েছে যে রিক্রিয়েশনাল। আপনি যেটা বললেন যে যেমন খুশি তেমন সাজো বা ওই টাইপের কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে রিক্রিয়েশন টাইপের। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ওই যে ছোট ছোট নাটিকা বা ওই টাইপের অ্যাক্টিভিটিস হয়ে থাকে, বা সচেতনমূলক কিছু অ্যাক্টিভিটিস রিক্রিয়েশন টাইপ, ওগুলো ওটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে। ইভেন ডান্সের মাধ্যমে এক্সারসাইজ সেই টাইপের গুলাও কিন্তু রিক্রিয়েশনাল এক্সারসাইজের মধ্যে বা রিক্রিয়েশন প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। দেখেন এখন অত্যাবশ্যকীয় যেটা যেটা কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম সেটা আসলে কেমন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ে সরকারি নির্দেশনাবলী, শারীরিক শিক্ষা বিষয়ে যতগুলো সরকারি নির্দেশনা রয়েছে সেগুলো তো অবশ্যই মানা মানে জরুরি, বা এটা মানতে হয় আমাদেরকে। শারীরিক শিক্ষা বিষয়ক ক্লাস প্রতিযোগিতা, শারীরিক শিক্ষা বিষয়ের কয়টা ক্লাস হবে সেই প্রতিষ্ঠান গভর্নমেন্ট কিন্তু একটা অর্ডার থাকে, তারপরেও প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো করে পরিচালনা করে যে সপ্তাহে কয়টা ক্লাস হবে, এক একটা ক্লাসে কয়টা করে ক্লাস নিতে হবে, এটা কিন্তু কম্পালসারি থাকে, ঠিক আছে। প্রতিযোগিতা, প্রত্যেক সমাবেশ এটা কিন্তু কম্পালসারি সবার জন্যই, সব প্রতিষ্ঠানের জন্য সমাবেশ কিন্তু খুবই, অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি, অ্যাসেম্বলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কম্পালসারি। ও স্থানীয় নির্দেশনা ইত্যাদি সবই অত্যাবশ্যকীয় ক্রিয়া কর্মসূচির অন্তর্ভুক্ত। স্থানীয় নির্দেশনা বলতে বোঝাচ্ছে আসলে যদি ইনস্ট্যান্ট কোনো ডিক্লারেশন আছে বা গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন আসে যে এই 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 সময়ে এটা করতে হবে, শোক দিবস পালন করতে হবে, বা এই সময় জাতীয় শিশু দিবস এটা পালন করতে হবে, বা এই দিবসগুলোতে এই প্রতিযোগিতার আয়োজন করা যায়, এটা গভর্নমেন্ট কিন্তু অর্ডার হয়, হ্যাঁ অফিস অর্ডার হয়, প্রজ্ঞাপন জারি হয় যে এই দিবস উপলক্ষে এই যে স্কুলে এই অনুষ্ঠান হবে, কিছু খেলাধুলাও দিয়ে থাকে। সো প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে শারীরিক শিক্ষার শিক্ষক কিন্তু সেগুলো আয়োজন করে থাকেন, ঠিক আছে। ওটা এই যে ইন্ট্রামুরাল এক্সট্রামুরালের বাইরেও, সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ক্রিয়া কর্মসূচি অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা করাটা খুবই জরুরি হয়ে পড়ে, অর্থাৎ এটা অবশ্যই করতে হবে, গভর্নমেন্ট অর্ডার ভায়োলেট করা যাবে না, ঠিক আছে। তো এই কর্মসূচিগুলো একজন শারীরিক শিক্ষার শিক্ষকের অবশ্যই পালন করতে হয়। সরকারি নির্দেশনাবলী বলতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত শারীরিক শিক্ষা বিষয়ক যে সমস্ত নির্দেশনা, যেমন প্রত্যেক সমাবেশ করতে হবে প্রতিদিন বা সপ্তাহে তিনটি ক্লাস নিতে হবে, আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, জাতীয় দিবসগুলোতে খেলাধুলা করতে হবে, যেমনটা বলছিলাম ইত্যাদিকে বোঝায়। স্থানীয় নির্দেশনা বলতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম কানুন সমূহকে বুঝিয়ে থাকে, যেমন স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাও কিন্তু গভর্নমেন্ট একটা সময় চালু করেছে কয়েক বছর আগে, এখান থেকে 19-এর মাঝামাঝি দিকে, আগেও হতো বাট আগে অনেকটা আনঅফিসিয়ালি হতো, বাট 19-এর মাঝামাঝি থেকে যখন ডক্টর দীপু মনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনি একটা, আমার মনে আছে ক্লিয়ারলি, আমি তখন জাপানিজ একটা স্কুলে চাকরি করতাম গাজীপুরে। তো ওখানে উনি ইনডোর ওপেনিং সেরেমনিতে ডক্টর দীপু মনি গিয়েছিলেন। তো ওই ইনডোর ওপেনিং সেরেমনিতে যাওয়ার পরে উনি ওই স্কুলের কিছু অ্যাক্টিভিটিস দেখলেন, বাচ্চারা কিভাবে কি করে। প্রত্যেকদিন বাচ্চারা ক্লাসরুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সবকিছু ক্লিন করে। সব ক্লাসের বাচ্চাদের জন্য আলাদা আলাদা জোন ভাগ করা থাকে, আলাদা আলাদা এরিয়া ভাগ করা থাকে। তো তারা প্রত্যেকদিন ক্লাস শেষে লাস্ট 20 মিনিটস সেটাই করে। ইভেন তারা ডেইলি ডায়েরি মেইনটেইন করে, তাদের ড্রিম ডায়েরি রয়েছে। তো এটা তখন উনি এগুলা দেখে খুব অবাক হয়েছিলেন যে জাপানিজ কালচার, যেটা বাংলাদেশেও এরকম প্রতিষ্ঠান আছে। তো তারপরে উনি ওই প্রতিষ্ঠান ভিজিটের পরে ওরকম 1 মাস পরেই উনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন, আমার মনে আছে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শিক্ষক শিক্ষার্থী মিলে স্কুল আঙিনা পরিষ্কার করবে, ঠিক আছে। সো এগুলা কিন্তু গভর্নমেন্ট অর্ডারও হতে পারে, আবার নিজেদের করা, যদি কোনো প্রতিষ্ঠান আরো ভালো কোনো নিয়ম করতে পারে সেটার জন্য সেগুলাও স্থানীয় নির্দেশনাও বলা যায়, ঠিক আছে। বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করা, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করা, দৈহিক উন্নতির জন্য, ফিজিক্যাল যে ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, বিভিন্ন
টেস্ট নেওয়া, টিফিন প্রোগ্রাম পরিচালিত করা ইত্যাদি। অর্থাৎ টিফিন প্রোগ্রামটা কি বুঝতে পেরেছেন? বাচ্চারা তো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে লং টাইম স্টে করে, প্রায় 6 থেকে 7 ঘন্টা স্টে করে, অনেক জায়গাতে হয়তো 5 ঘন্টা, তার কমে নাই বললেও চলে। তো 5 থেকে প্রায় 7 ঘন্টা স্টে করে, তো তাদের কিন্তু ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার জন্য তারা কি করে? ক্ষুধা লাগলে কি আর পড়াশোনা করতে ভালো লাগে? ক্লাসে অ্যাটেনটিভ থাকতে তো নিশ্চয়ই ভালো লাগে না। সো তখন কি করা হয়? বাচ্চাদেরকে মিড ডে মিল একটা আছে, টিফিন, যেটা মধ্যাহ্নকালীন টিফিনের ব্যবস্থা বাচ্চাদেরকে করা হয়। সো এটা অনেক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত করে থাকে, আবার অনেক জায়গাতে এটা চালু নাই। ঠিক আছে? তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠানে আমি জাপানিজ স্কুলে দেখেছি, ওখানে প্রত্যেক দিন এই মিড ডে মিলটা দেওয়া হয় ফ্রি অফ কস্ট। কোনোদিন মাংস থাকে, কোনোদিন অন্যান্য তরকারি থাকে, সবজি থাকে, ডাল থাকে, এই টাইপের খাবার দাবার থাকে। হ্যাঁ, তো কোনোদিন খিচুড়ি থাকে। এগুলা বাচ্চাদের জন্য কিন্তু তাদের পাঠে মনোযোগী হতে সাহায্য করে। মাঝে যে ক্ষুধা লাগে এটাকে নিবারণ করতে সাহায্য করে। অনেক বাচ্চারা গরিব মানুষ, অনেকে দেখা যায় যে বাসায় ঠিকমতো খাবার খেতে পারে না, হয়তো বা না খেয়ে স্কুলে আসে, কিন্তু লং টাইম থাকার ফলে তো সে আরো অসুস্থ হয়ে যাবে। বাট সে যদি স্কুল থেকে কোনো সাপোর্ট পায় তাহলে সেটা তার জন্য ভালো। ঠিক আছে, তাদের জন্য সুবিধা। তো এইগুলা হচ্ছে, দেখেন এতক্ষণ যেগুলো পড়লাম এটা হচ্ছে কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম। তাহলে কম্পালসারি স্পোর্টস প্রোগ্রামটা কি বুঝতে পেরেছেন সবাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, আপনারা আপনারা সবাই এই বিষয়গুলো অনেকের হয়তো বা একটু রিভিশন হচ্ছে। হ্যাঁ, অনেকের হয়তো রিভিশন হচ্ছে, আবার অনেকে ভুলে গিয়েছেন। ঠিক আছে, কিন্তু এটা দেখলেই মনে পড়বে যে আসলে আমাদের স্কুলে তো এরকম হতো, আমাদের কলেজে এরকম হতো। আবার অনেক জায়গাতে কম হয়েছে, বা অনেক জায়গা থেকে আরো বেশি কিছু হয়েছে। সেটা সব মিলে আর কি এগুলাও শারীরিক শিক্ষার কর্মসূচির মধ্যে ইনভলভমেন্ট। ওকে, দেখেন ইন্ট্রামুরাল, ইন্ট্রামুরাল বা অন্তঃক্রিয়াসূচি। ইন্ট্রামুরাল একটি ল্যাটিন শব্দ। ইন্ট্রা অর্থ ভেতরে এবং মুরাল অর্থ দেয়াল। অর্থাৎ এখানে বোঝাচ্ছে, দেখেন তাহলে সম্পূর্ণ অর্থ দাঁড়ায় দেয়ালের ভেতরের, অর্থাৎ প্রতিষ্ঠানের চারি দেয়ালের মধ্যে বা নিজেদের মধ্যে প্রতিযোগিতা আকারে যে সমস্ত খেলাধুলা হয় তাকে ইন্ট্রামুরাল স্পোর্টস বলা হয়। যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবম শ্রেণী বনাম দশম শ্রেণী ক্রিকেট ম্যাচ, অথবা ষষ্ঠ শ্রেণী ক ও খ শাখার মধ্যে প্রতিযোগিতা ইত্যাদি। যদি হাউস থাকে তাহলে হাউজে যে প্রতিযোগিতা হয় তাও এর আওতায় পড়ে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র শিক্ষক বা বিভিন্ন বিভাগের মধ্যে বা প্রথম বর্ষ বনাম দ্বিতীয় বর্ষের মধ্যে যে সমস্ত প্রতিযোগিতা হয় সেগুলোও ইন্ট্রামুরাল স্পোর্টস এর অন্তর্গত। অর্থাৎ নিজেদের মধ্যে যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় তাকে ইন্ট্রামুরাল স্পোর্টস বলে। ইন্ট্রামুরালটা বুঝতে পেরেছেন? চার দেয়ালের মধ্যে বলতে বোঝাচ্ছে কি, যে স্কুল আঙ্গিনা। এখানে এমন না যে একটা রুম কে বোঝাচ্ছে, ঠিক আছে, স্কুল আঙ্গিনাটা বোঝাচ্ছে। অনেক স্যার স্কুল আছে ক্যাম্পাসের না, মধ্যে, জি, স্যার স্কুল ক্যাম্পাসের মধ্যে। স্কুল প্রিমিসেস, স্কুল ক্যাম্পাস, যেটা সে স্কুল বা কলেজ ক্যাম্পাস যেটাই বলেন, ওই প্রতিষ্ঠানের ওই ক্যাম্পাসের মধ্যে, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেদের খেলা। অ্যানুয়াল স্পোর্টস তো অন্য প্রতিষ্ঠানের সাথে খেলা হয় না, তাই না? ইন্টার হাউস যেটা হয় সেটা তো অন্য প্রতিষ্ঠানের সাথে হয় না। সো ইন্ট্রামুরাল আর এক্সট্রামুরালের মেইন পার্থক্য হচ্ছে ইন্ট্রামুরালটা নিজেদের মধ্যে হয় আর এক্সট্রামুরালটা অন্য প্রতিষ্ঠানের সাথে হয়। বুঝতে পেরেছেন? সেখানে দেখেন হাউজে হাউজে হতে পারে, ক্লাসে ক্লাসে হতে পারে, বা এখানে র্যান্ডমলি নিজেদের মধ্যেই কম্পিটিশন। এটা এমনও হতে পারে টিচারদের সাথে স্টুডেন্টের ফ্রেন্ডলি ম্যাচ, এটাও কিন্তু এটাও ইন্ট্রামুরালের মধ্যেও পড়ে, যে একই প্রতিষ্ঠানের মধ্যে। ওকে, নাম্বার 3 দেখেন আন্তঃক্রিয়াসূচি বা এক্সট্রামুরাল স্পোর্টস। এক্সট্রা অর্থ বাইরে, মোরাল অর্থ দেয়াল, অর্থাৎ দেয়ালের বাইরে যে সমস্ত খেলাধুলা হয় তাকে আন্তঃক্রিয়াসূচি বা এক্সট্রামুরাল বলা হয়। যে সমস্ত খেলাধুলা বা প্রতিযোগিতা এক স্কুলের সাথে অন্য স্কুল, এক কলেজের সাথে অন্য কলেজের মধ্যে খেলা হয় তাকে আন্তঃক্রিয়া প্রতিযোগিতা বলা হয়। দেখেন আপনারা একটু খুব সুন্দর করে কেয়ারফুলি লক্ষ্য করবেন, এখানে একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে ওয়ান্ত।
এই বানান দুটা দেখবেন, ঠিক আছে? একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে ওয়ান্ত। অন্তটা হচ্ছে নিজেদের মধ্যে আর আন্তটা হচ্ছে অন্য প্রতিষ্ঠানের সাথে। এখানে ভেরিয়াস টাইপস এর প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। স্যার এক স্যার প্রতিষ্ঠানের একটা সাথে, কথা বলবো। জি জি, স্যার আন্ত মানে হচ্ছে বাহির, আন্ত অর্থ বাহির। এক্স্যাক্টলি। আন্ত হচ্ছে বাহির আর অন্ত হচ্ছে ভেতরের। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। ঠিক আছে, তাহলে এই অনেক সময় পরীক্ষাতে আসলে অনেকে কনফিউজড হয়ে যায় আসলে আন্ত কি অন্ত। আবার অনেক সময় দেখবেন আপনাদের দায়িত্বে যখন কোনো ব্যানার আসবে, ব্যানার তৈরি করতে হবে যে ইন্টার হাউস স্পোর্টস বা আন্ত হাউস স্পোর্টস কম্পিটিশন, বা অন্ত ক্লাস, অনেক সময় এরকম হয়। তখন দেখবেন যে ব্যানার বানাতে অনেকে কিন্তু এই বানানটাকে ভুল করে থাকে। সো এটা কেয়ারফুলি থাকবে। ঠিক আছে? যেমন আন্ত স্কুল, আন্ত কলেজ, আন্ত বিশ্ববিদ্যালয়, আন্ত ক্লাব ইত্যাদি প্রতিযোগিতা বোঝায়। এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে নিজ দলের যোগ্যতা যাচাই করা যায়। এ ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন মানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ফলে ভালো খেলোয়াড়দের সহচর্যে এসে তাদের আচার ব্যবহার, উন্নত মানের কৌশল ইত্যাদি থেকে তারা অনেক কিছু শিখতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে। প্রতিযোগিতার মনোভাব ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই যে ৩টে স্পোর্টস কম্পিটিশন বা হচ্ছে ৩টে স্পোর্টস প্রোগ্রাম, ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ৩টা প্রোগ্রাম কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? এটা 9-10 এর বইয়েও আপনারা পাবেন। 9-10 এর আগের যে ফিজিক্যাল এডুকেশন বইটা আছে, ওয়েলবিং না, আগের যে বইটা আছে স্যার এটা জি, হচ্ছে আগের বইয়ের ৬ নাম্বার আর ৭ নাম্বার পৃষ্ঠায় আছে। এক্স্যাক্টলি আগের বইয়ের মধ্যে এটা পাবেন আপনারা। আগের বই নবম দশম শ্রেণীর বইতে আছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন এটা যদি বুঝতে পারেন আমরা পরের টপিকে যাই। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেকে অলরেডি এটা জানেন, আবার অনেকে অভ্যস্ত, বাট প্রপার ওয়েটা হয়তো বা ফলো করা হয় না, বা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট নিয়মে পরিচালনা করেন। আবার অনেক জায়গাতে আছে এটার ব্যতিক্রমও রয়েছে, নিজেদের মতো করে সাজানো যায় এগুলা। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা পদ্ধতি। শিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যানুয়াল স্পোর্টস হয় বা অ্যানুয়াল অ্যাথলেটিক মিট যেটাই বলেন না কেন, এটার পরিচালনা পদ্ধতি এটা কেমন হওয়া উচিত। এটা আবারও বলছি, এটা কিন্তু মডিফাই করা যায়। ঠিক আছে, এটা যে যার মতো করে নিজেদের স্টাইলে মডিফাই করে নিতে পারেন। ঠিক আছে, সব জায়গাতে তো একরকম হয় না, জায়গা ভেদে, প্রতিষ্ঠান ভেদে এটা ভ্যারি করে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করা যায় নিম্নে বিশদভাবে আলোচনা করা হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সভাপতিত্বে শিক্ষকদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে। দেখেন এটা একটা রিডিং করলে বুঝতে পারবেন যে এটা আসলে কি। এই মিটিং এ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন খুঁটিনাটির দিক আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে এ প্রতিযোগিতায় কোন কোন ইভেন্ট সংযোজিত হবে, কোন ইভেন্ট যদি অ্যাড করা থাকে বা কোন কোন ইভেন্ট অনুষ্ঠিত হবে, কোন ইভেন্ট যদি এর আগের ফিডব্যাক থাকে যে এই ইভেন্টটা বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা না দেওয়াই উচিত, তো সেটা বাদ দিতে হবে। যেটা সংযোজন বা বিয়োজন যেটাই বলেন না কেন, বা আগের গুলা স্থির থাকবে, এগুলা ওই মিটিং এ আলোচনা হবে। তারপর ক্রীড়া প্রতিযোগিতার আনুমানিক সম্ভাব্য খরচের একটি খসড়া বাজেট এই মিটিং এ অনুমোদন করে নিতে হবে। এটা বিভিন্ন ওয়েতে করা যায়, বাট এটা একটা ফর্মাল ওয়েজ এখানে বলা হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নির্বাহী কমিটি গঠন করতে হবে। যখনই দেখেন কোনো প্রোগ্রাম হোক, ক্রীড়া প্রতিযোগিতা বা অন্য অ্যানুয়াল ধরেন কালচারাল প্রোগ্রাম বা অন্য কোনো কম্পিটিশন যেটাই হোক না কেন, যখনই একটা কমিটি গঠন করা হবে তখন সবার দায়িত্ব থাকবে, যার যার দায়িত্ব অনুযায়ী সে কাজ করতে পারবে। বাট যদি কমিটি না থাকে
রেসপন্সিবল কেউ না থাকে তখন দেখবেন যে এটা কি করবে, ওই ফিজিক্যাল এডুকেশন টিচারের উপরে সব দোষ চাপাই দিবে যখনই সে তার ইনভলভমেন্ট থাকবে। তো সো এটা একটা ভালো একটা আইডিয়া যে যখনই একটা কমিটি থাকবে, কমিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা ইনভলভ থাকবে। যে কমিটি তো বিভিন্ন ওয়েতে হয়, আমরা নিচে আরো কিছু দূর পড়লে বুঝতে পারবো। তো যখনই একজন এক একটা রেসপন্সিবিলিটি নিবে তখন তার কাছ থেকে জবাবদিহিতাটা তার থেকে পাওয়া যাবে, বাট জবাবদিহিতা থাকবে। কিন্তু যখন এটা না করে কেউ কোনো একটা স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করতে চাই, আমরা যদি করতে চাই, যদি কোনো ফল্ট হয় দেখবেন আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের ঘাড়ে এটা পড়ে যায়। সো এই বিষয়গুলা খেয়াল রাখাটা জরুরি। দেখেন, পদাধিকার বলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হবেন সভাপতি, সম্পাদক হবেন ক্রীড়া শিক্ষক এবং প্রয়োজন অনুসারে কয়েকজন শিক্ষক থাকবেন সদস্য। এটা অন্যভাবেও করা যায়, সম্পাদক অন্য কাউকেও করানো যায়, ঠিক আছে, বা ক্রীড়া শিক্ষক হলেও কোনো অসুবিধা নাই। দেখেন, ক্রীড়া প্রতিযোগিতা সুস্থভাবে পরিচালনা করার জন্য ৩টি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। যেমন প্রতিযোগিতার পূর্বের কাজ, অর্থাৎ বিফোর দ্য কম্পিটিশন, হ্যাঁ, ওয়ার্ক বিফোর দ্য কম্পিটিশন, ডিউরিং দ্য কম্পিটিশন এন্ড আফটার দ্য কম্পিটিশন। এই ৩টার মধ্যে সবকিছু সীমাবদ্ধ। যতগুলা কাজ রয়েছে, যতগুলা একটা স্পোর্টস যদি আমি ধরি অ্যানুয়াল স্পোর্টস, এই অ্যানুয়াল স্পোর্টস এর আগের কাজ কি, স্পোর্টস এর সময়ের কাজ কি, আর স্পোর্টস এর পরের কাজ কি, এর মধ্যেই সবকিছু ইনভলভ, এর বাইরে কোনো কিছু থাকবে না। সো প্রতিযোগিতার পূর্বের কাজটা কি? ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পূর্বে যেসব কাজ করা হয় তাকে প্রতিযোগিতার পূর্বের কাজ বলা হয়। মানে ক্রীড়া প্রতিযোগিতা হবে তার আগে যেসব কাজ করা হয় সেগুলা পূর্বের কাজ। ক্রীড়া প্রতিযোগিতার পূর্বের প্রথম কাজ হলো, দেখেন ক নম্বরে যেটা বলা হয়েছে, কমিটি গঠন এবং ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করতে হবে। যেমন মাঠ প্রস্তুত কমিটি। মাঠ প্রস্তুত কমিটিতে একজনকে রেসপন্সিবল দিয়ে দিলেন, ধরেন ক্রীড়া স্পোর্টস টিচার আছে ৩ জন বা ২ জন, একজনকে রেসপন্সিবল দিয়ে দিবেন, তার সাথে মেম্বার থাকবে কে, কিছু গ্রাউন্ডসম্যান বা স্টাফ থাকবে, তাদের সাহায্যে মাঠ রেডি হয়ে যাবে, ঠিক আছে। ক্রীড়া পরিচালনা কমিটি, ক্রীড়া পরিচালনা কারা করবে? স্পোর্টস টিচার করবেন, তার সাথে সাথে কিছু অন্য টিচার, অন্য সাবজেক্টের টিচাররা নিয়ে নেবেন, কারণ অন্য সাবজেক্টের টিচাররা তো খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। ক্রীড়া টিচার বা স্পোর্টস টিচারই কিন্তু ভালো রুলস রেগুলেশন জেনে থাকেন, সো তাকে পরিচালনা করতে হবে। আর কিভাবে পরিচালনা করবে এই রুলস রেগুলেশন গুলা, তার কমিটিতে যারা থাকবে তাদেরকে ব্রিফ করতে হবে, ঠিক আছে। অর্থ কমিটি, অর্থাৎ এই প্রতিযোগিতা যে খরচ সবকিছু কিন্তু সেইভাবে করতে হবে, ওই অর্থ কমিটির কাজ হবে। প্যান্ডেল ও সাজসজ্জা কমিটি আলাদা একটা গ্রুপকে দিতে হবে। যেমন এখানে হতে পারে আর্টস অ্যান্ড ক্রাফটের যারা টিচার থাকেন বা মিউজিক টিচার যারা থাকেন তাদেরকে এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে, কারণ আর্টের টিচাররা কিন্তু কিভাবে সাজালে ভালো হয় প্রতিষ্ঠানকে তারা কিন্তু এটা ভালো জানেন, তো তাদের সাহায্য নেওয়া যেতে পারে। পুরস্কার ক্রয় কমিটি, এখানে অ্যাডমিন, যদি অ্যাডমিনের কেউ থাকে, অ্যাডমিন অফিসার বা অন্য কেউ, তার সাথে সাথে কোন টাইপের পুরস্কার হবে ফিজিক্যাল এডুকেশন টিচার কিন্তু হেল্প করতে পারেন, যে কি কি পুরস্কার হবে, এই টাইপের পুরস্কার সেটা ক্রয় করুক অন্যরা, বাট তাকে সিলেক্ট করে দেওয়া উচিত যে এই টাইপের পুরস্কার দাও। দাওয়াত কমিটি, অর্থাৎ কোন ইনভাইটেশনের জন্য একটা কমিটি কাজ করতে পারে। আপ্যায়ন কমিটি, সুভেনিয়র কমিটি, লিয়াজু কমিটি, বাসস্থান কমিটি, দেখেন চিকিৎসা কমিটি, বাসস্থান কমিটি বলতে ওখানে বাচ্চারা যে অ্যানুয়াল স্পোর্টসে আসবে কে কোথায় বসবে, ঠিক আছে, কে কোথায় বসবে, কোন প্যান্ডেলটা কোথায় হবে, এই সব কিছু খেয়াল করা, যে বাচ্চারা ওখান থেকে মার্চ পাস্ট করবে, কে কোন জায়গাতে যাবে, ইভেন্টে যারা ফাইনাল দিনে অংশগ্রহণ করবে তারা কোথায় বসবে, ঠিক আছে, এই সব কিছু। চিকিৎসা কমিটি, একটা সুভেনিয়ার কমিটিটা কি? সুবিনিয়র কমিটি বলতে এখানে বোঝাচ্ছে অনেকটা আপনার হচ্ছে এই যে দেখেন দাওয়াত কমিটির মধ্যেই এটা ইনভলভমেন্ট। সুবিনিয়র হচ্ছে চিফ গেস্ট বা আপনার স্পেশাল গেস্টদেরকে সুবিনিয়র দেওয়া হয়, ঠিক আছে, এটা স্পেশাল দাওয়াত আর কি, যেটা বোঝায় সুবিনিয়র, তাদের মাধ্যমে কিছু স্পেশাল গেস্টদের দাওয়াত দেওয়া হয়, প্লাস ওই স্পেশাল গেস্টরা যখনই ওই কম্পিটিশনে আসেন তাদেরকে অন্যভাবে আপ্যায়ন করা, যেমন তাদেরকে কিছু ক্রেস্ট প্রদান করা বা কিছু গিফট দেওয়া,
প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? সুভেনির অর্থাৎ এটা অনেকটা পুরস্কার বোঝায় বা সম্মাননা স্মারক, বুঝতে পেরেছেন? ওকে, সম্মাননা স্মারক টাইপ, অর্থাৎ যখনই চিফ গেস্ট আসবে ওই প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে একটা তাকে সুবিনিয়র দেওয়াটাও কিন্তু জরুরি, যে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিফ গেস্ট, দেখেন না চিফ গেস্ট স্পেশাল গেস্টদের অনেক প্রেজ দেওয়া হয়, তো ওইটাই হচ্ছে সুবিনিয়র। বুঝতে পেরেছেন সুবিনিয়রটা কি? ওকে, লেয়াজু কমিটি বিভিন্ন মানে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু এটা ইনভলভমেন্টটা থাকবে এখানে। লিয়াজু কমিটি সবার সাথে কমিউনিকেশনটা যাতে থাকে, সব কমিটি, একটা কমিটির জন্য একরকম ইনফরমেশন আর একটা কমিটির জন্য আরেক রকম ইনফরমেশন, এমনটা যেন না হয়, সবকিছু যেন ঠিকভাবে চলে। চিকিৎসা কমিটি, এটা মেডিকেল, যদি এখন অনেক প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার থাকে, ঠিক আছে, বা ডাক্তার থাকে বা সাইকোলজিস্ট থাকে, তাদেরকে এখানে ইনভলভ করতে হবে। বা তাও যদি নাও থাকে, যারা ফার্স্ট এইডের কাজগুলা জানে তাদেরকে ইনভলভ করতে হবে, বা বাইরে থেকে ডাক্তার প্রয়োজনে হায়ার করতে হবে, অনেক সময় ইনজুর্ড হয়ে যেতে পারে বাচ্চারা, ঠিক আছে। শৃঙ্খলা রক্ষা কমিটি, ডিসিপ্লিন কমিটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, কিছু টিচারদের কে এখানে লিডিং এ দিয়ে তাদের আন্ডারে কিছু টিচার কাজ করতে পারে, অথবা স্টুডেন্টদেরকেও চাইলে ইনভলভ করা যেতে পারে। ট্রান্সপোর্ট কমিটি, প্রত্যেক প্রতিষ্ঠানে বাচ্চারা কিভাবে যাবে আসবে, অনেক জায়গাতে অফ ডেতে হয়, সো অফ ডেতে বাচ্চাদের জন্য গাড়ি থাকবে কি থাকবে না সবকিছু ট্রান্সপোর্ট কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকে। অভ্যর্থনা কমিটি, যখনই চিফ গেস্ট আসবে, হ্যাঁ, তাদেরকে স্বাগতম জানানো, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, ঠিক আছে, এটা কারা করবে, স্টুডেন্টরা করবে কি টিচারদের মাধ্যমে করবে, এই কমিটি এটার কাজ। নিরাপত্তা কমিটি, সবাইকে সেফটি ইনশিওর করা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো গার্ড থাকে, তাই না? তো গার্ডদের মাধ্যমে এটা, যারা গার্ডের হেড থাকে বা গার্ড কমান্ডার থাকে, তাদের সাথে বসে একটা কমিটি করা, একজন টিচার বা দুইজন টিচার ওখানে দায়িত্ব পালন করবেন, ওটার সাথে সাথে ওই তাদের আন্ডারে কাজ করবে ওই গার্ড বা স্টাফ, গার্ডের জায়গাতে স্টাফও হতে পারে। তাহলে এই কমিটিগুলা কিন্তু জরুরি। এখানে আপনারা চাইলে কমিটি আরো বাড়াতেও পারেন, আরো কমাইতেও পারেন প্রয়োজন অনুসারে, বুঝতে পেরেছেন? এগুলা প্রতিযোগিতার পূর্বের কাজ, ঠিক আছে। দেখেন বিশেষ এখানে কমিটি বাড়ানো কমানো যেতে পারে। খেলার স্থান ও তারিখ ঠিক করতে হবে, এটাও কিন্তু প্রতিযোগিতার পূর্বের কাজ। এতক্ষণ যে 15টা আমরা পয়েন্ট পড়েছি, এটা হচ্ছে ক নাম্বারে ছিল, ঠিক আছে। এখন দেখেন খ নাম্বারে আছে খেলার স্থান, কোথায় খেলা হবে। অনেক প্রতিষ্ঠানে ছোট এরিয়া, অ্যানুয়াল স্পোর্টস কমপ্লিট করা পসিবল হয় না, অন্য প্রতিষ্ঠানের মাঠ হায়ার করতে হয়, বা কোনো একটা সংস্থার মাঠ হায়ার করতে হয়, বা অন্য মাঠে হয়ে থাকে, ঠিক আছে। তখন কিন্তু এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর ডেটটা তো সব জায়গাতেই যেখানেই হোক না কেন ডেট আগে ঠিক করতে হবে। প্রবেশ ফি নিতে হবে। দেখেন যখন ইন্টার স্কুল যেটা কম্পিটিশন বা ইন্টার কলেজ, এখানে এন্ট্রি ফি থাকে না, প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু চাঁদা দেয়, সেই ক্ষেত্রে এটা শুধু আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে এর জন্য ব্র্যাকেটে এটা দিয়ে দিয়েছে প্রবেশ ফি, অর্থাৎ ওখানে কিন্তু গভর্নমেন্ট একটা ফিও নেয়। দেখবেন প্রত্যেকটা উপজেলা ওই যে শিক্ষা অফিসারের আন্ডারে অনেকগুলা কম্পিটিশন হয়, প্রথমে থানা পর্যায়ে, তারপরে এটা ওই যে বিভিন্ন ইসে হয় জেলা পর্যায়ে, তারা কিন্তু প্রবেশ ফি নেয় বা এন্ট্রি ফি যেটা বলি আমরা। প্রতিযোগিতার পরিচালক ঠিক করতে হবে যে এই প্রতিযোগিতায় কে মেইনলি কে দায়িত্ব পালন করবে, চিফ কে থাকবে, কে প্রতিযোগিতাটা মেইন পরিচালনা করবেন। স্কোর ও রেজাল্ট শিট প্রস্তুত করা, এগুলা স্কোর রেজাল্ট শিট প্রস্তুত করে এটা হচ্ছে ওটার দায়িত্ব অন্য টিচারদেরকে দেওয়া যেতে পারে। ট্রাক তৈরি করা, অ্যাথলেটিক্স হলে তখন তো অ্যাথলেটিক্স ট্রাক দরকার, এই ট্রাকটা তৈরি করতে হবে। সো এটার এই দায়িত্ব যখনই ভাগ হয়ে যাবে, বেশিরভাগ কাজই স্পোর্টস রিলেটেড যত কাজ আছে, মাঠের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কম্পিটিশন পরিচালনা করা, পুরস্কার, এগুলো বেশিরভাগই ফিজিক্যাল এডুকেশন টিচার করে থাকেন। বাকি কাজগুলা অন্যদের দিয়ে, অন্য কমিটির আন্ডারে দিয়ে অন্য কমিটির মাধ্যমে করানো হয়। আর ফিজিক্যাল এডুকেশন টিচার যদি কিছু কমিটিতে হেড থাকলেও সেখানে আরো মেম্বার হিসেবে অন্যদেরকে নিতে হয়, যাতে করে অসুবিধা না হয়, যাতে করে কাজটা সহজ হয়। প্রধান অতিথি নির্বাচন করা, এটা অনেক প্রতিষ্ঠানে প্রধান অতিথি, যেমন ক্যান্টনমেন্ট বেস প্রতিষ্ঠানগুলোতে প্রধান অতিথি থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চিফ পেট্রন, অর্থাৎ একজন মেজর জেনারেল, ঠিক আছে। মেজর জেনারেল উনি লজিস্টিক এরিয়ার প্রধান থাকেন,
ওনার এই লজিস্টিক এরিয়ার আন্ডারে এই ঢাকাতে প্রায় 24-25টা স্কুল কলেজ আছে ক্যান্টনমেন্ট। সো সেটার প্রধান একজন মেজর জেনারেল আর্মি হেডকোয়ার্টার থেকে, ওনাকে প্রধান অতিথি করা হয়। তো উনি যখন না আসবে তখন অন্যজনকে, ঠিক আছে, এভাবে প্রতিষ্ঠান ওয়াইজ ভ্যারি করে, এক এক প্রতিষ্ঠান এক একজনকে প্রধান অতিথি, আর কাউকে না পাওয়া গেলে প্রধান অতিথি হেডমাস্টার বা প্রিন্সিপাল এরকম হয়ে থাকে, ঠিক আছে। প্রতিটি ইভেন্টের জন্য সংযম ক্রয়, যতগুলা ইভেন্ট হবে সেই ইভেন্টের জন্য কি কি, প্রত্যেকটা ইভেন্টের জন্য কি কি সরঞ্জাম লাগবে, ঠিক আছে, কি কি যন্ত্রপাতি লাগবে, কতগুলা বল লাগবে, কতগুলা ইকুইপমেন্ট লাগবে, সেগুলো আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে। একজন ঘোষক নির্বাচন করা, একজন বলতে এখানে একের অধিক হতে পারে, চাইলে স্টুডেন্টদের দিয়ে এখানে ঘোষক বলতে, একজন ঘোষক বলতে এখানে বোঝাচ্ছে ভাষ্যকর, ধারাভাষ্যকর আমরা যাদেরকে বলি, অ্যানাউন্সমেন্ট বা অ্যাঙ্করিং এ যারা করেন, এক্ষেত্রে মেল ফিমেল ও হতে পারে, বা দুইজন মেল হতে পারে, বা স্টুডেন্ট টিচারও হতে পারে, আবার শুধু স্টুডেন্টরাও হতে পারে, বাংলা সাথে সাথে ইংরেজি, এরকম মানুষ ঠিক করা, ঠিক আছে। তাহলে কি হয়, ওই প্রতিযোগিতা বেশি সুন্দর হয়। মার্শাল নির্বাচন করা, অর্থাৎ একজন মশাল প্রজ্বলন করে। তো স্বাভাবিকভাবে এক মার্শাল কিন্তু যে দ্রুততম মানব বা দ্রুততম মানবী, তারাই কিন্তু এটা করে থাকে, দেখা যায় অ্যানুয়াল স্পোর্টসে। অনেক প্রতিষ্ঠানে এটা আবার হয় না, আবার অনেক প্রতিষ্ঠানে এটা হয়। মশাল দৌড় যেটা বলে, যখন প্রধান অতিথি আসে তারপরে তার কাছ থেকে বিভিন্ন অনুমতি নিয়ে বেলুন ফেস্টুন এগুলো উড়ানোর পরে মশাল নিয়ে পুরো মাঠটা প্রদক্ষিণ করা হয়। একজন ম্যানেজার নির্বাচন করতে হবে। এখন এখানে ম্যানেজার বলতে মানে এগুলা না হলেও চলবে, ঠিক আছে, ম্যানেজার না হলেও চলবে। যদি হ্যালো, স্যার একটা জি জি স্যার। বলে। স্যার এখন আমাদের যে আশেপাশের স্কুলগুলো আছে এইখানে তো প্রধান অতিথি আস্তে আস্তে রাত্র হয়ে যায়, হুম। সেখানে মশাল দৌড়টা কি সকালে শুরু হবে নাকি, বা কার উপস্থিতিতে শুরু হবে? প্রধান অতিথি আস্তে আস্তে, রাত্র হয় আমাদের এইদিকে আশেপাশে স্কুলগুলোতে, প্রধান অতিথি রাত্রে আসে ওই প্রাইজ গিভিং সেরিমনির সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এটা অনেক সময় হয় যে কি, আহ, প্রধান অতিথি যদি শুধু, এটা আগে থেকেই তো তার কাছ থেকে প্ল্যান নেওয়া হয় নর্মালি, যে উনি কখন আসবেন। আমাদের অনুষ্ঠান সূচি যেখানে করেন না কেন, অর্গানাইজ করেন না কেন, আগে তাকে একটা প্রোগ্রাম দেওয়া হয়, এত তারিখে প্রোগ্রাম, উনি থাকতে পারবে কিনা, আর থাকলে এই কয়টা থেকে একটা অনুষ্ঠান সূচি, যেটা ওনার যে কার্ডটাতে থাকে, যে ইনভাইটেশন কার্ড থাকে, এই কার্ডে সবকিছু লেখা থাকে। উনি আগে থেকেই জানায়, ওনার কাছ থেকে আগে থেকে ইনফরমেশন নেওয়া হয় উনি কখন আসবেন। যদি শুধু পুরস্কার বিতরণের সময় আসে তাহলে সেই হিসাব আলাদা, ওনার চেয়ারটা ফাঁকা থাকবে, খেলা চলতে থাকবে, ওনার তো সন্ধ্যার সময় তার খেলা হবে না, রাত্রে তার খেলা হবে না, বুঝতে পেরেছেন। তখন তখন এমন না যে আলাদা কেউ প্রধান অতিথি হবেন, তখন তো যিনি পুরস্কার বিতরণের সময় আসবেন তার দিয়ে তো অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা সম্ভব না, তাই না। তখন কে করবে, ওই যে ওয়ান বিহাফ অফ, ধরেন যে চিফ গেস্ট, এটা হতে পারে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি, যিনি থাকবেন উনি করতে পারেন ওই যে। আমাদের এলাকায় একটু ভিন্ন হয়, যেমন জি। খেলা একদিন হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর একদিন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রধান অতিথিটা সেকেন্ড ডে তে জয়েন করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। হতে পারে, এটা ভিন্ন হতে পারে। এখন দেখেন ব্যাপার হচ্ছে, স্কুলের স্পোর্টস অনেক জায়গাতে একদিন ব্যাপী হয়, অনেক জায়গাতে 2 দিন ব্যাপী হয়। এখন একজন প্রধান অতিথি যদি বাইরে থেকে হায়ার করেন, বাইরে থেকে কাউকে নিতে হয়, এলাকার প্রভাবশালী এমপি মন্ত্রী বা ওই টাইপের বিজনেসম্যান বা ওরকম স্বনামধন্য কাউকে যদি নিয়ে আসা হয়, তখন সে তো সারা দিন ওখানে বসে থাকবে না, বা তারও তো সময়ের মূল্য আছে, তাই না, সে তো ওরকম থাকবে না। সো এইগুলো আর কি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, প্রধান অতিথি ওই সময় কখন যাবে কি যাবে না। তবে নর্মালি আমি অনেক যে আর্মি প্রতিষ্ঠান বা ক্যান্টনমেন্ট বেস প্রতিষ্ঠানগুলোতে যেটা হয়, এই খেলাটা হাফ বেলা হয়। কিভাবে হাফ বেলা হয়, যেমন এই প্রতিযোগিতায় শুধুমাত্র ফাইনাল ইভেন্ট গুলো চলে, আর বাকি 1 মাস ধরেই এর আগে থেকেই ট্রায়াল বলেন, হিট বলেন, অন্যান্য প্রতিযোগিতা সবগুলা হয়ে যায়, বুঝতে পেরেছেন।
মানে ধরেন জানুয়ারি মাসের 30 তারিখ অ্যানুয়াল স্পোর্টসের ফাইনাল। এবার এই যে অ্যানুয়াল স্পোর্টস শুরু হচ্ছে অনেক প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। ফার্স্ট উইক থেকে ফাইনাল অনেকগুলা ইভেন্ট শুরু হচ্ছে, আর অ্যাট্রাকটিভ 4-5টা ইভেন্ট ওই ফাইনাল ডেটে হবে 30শে জানুয়ারি। আর তার আগে থেকে অনেকগুলা, যেমন লং জাম্প, হাই জাম্প বা ওই যে শর্ট পুট ডিসকাস বা অন্যান্য অনেক ইভেন্ট আছে যেইগুলা আগে থেকেই হয়ে যায়। আগে থেকে হয়ে গেলে কি হয়, শুধুমাত্র কিছু ইভেন্টের ফাইনাল বাকি থাকে। যদি অনেক কম্পিটিটর থাকে তখন দেখা যায় যে ওই কম্পিটিশনের হিট আগে নেওয়া হয়ে যায়। প্রত্যেকটা হাউস ওয়াইজ যদি খেলা হয়, প্রত্যেকটা হাউজের, নর্মালি ক্যান্টনমেন্ট বেস প্রতিষ্ঠানগুলো তো আপনার হাউসের খেলা হয়, তো প্রত্যেক হাউস থেকে শুধুমাত্র ফাইনালিস্টরা পার্টিসিপেট করে। তো যখনই ফাইনালিস্টরা পার্টিসিপেট করে তখন ওই অ্যাট্রাকটিভ কিছু ইভেন্ট ফাইনালের জন্য রাখা হয়, আর বাকিগুলো আগে থেকেই সব কমপ্লিট হয়ে যায়। ওই কম্পিটিশনগুলো আপনার দুপুরের পরে শুরু হয়। দুপুরের পরে ওই জাস্ট পরের হাফ বেলা, সেকেন্ড হাফ যেটা, ওখানে ওই 4-5টা কম্পিটিশন, এখানে কিছু ডিসপ্লে, মিউজিক ডিসপ্লে, মার্শাল আর্ট, টাইকোন্ডো, কারাটে, এই টাইপের অ্যাক্টিভিটিস হয়। এরপরে প্রাইজ গিভিং সেরেমনি। প্রাইজ গিভিংটা অনেক প্রতিষ্ঠানে আছে যে শুধু যারা গোল্ড মেডেলিস্ট বা ফার্স্ট বা চ্যাম্পিয়ন তাদেরকে দেওয়া হয় বেস্ট খেলোয়াড় অ্যাওয়ার্ড, বেস্ট প্লেয়ার, ঠিক আছে, মেল ফিমেল তাদেরকে দেওয়া হয়। আবার এটা যারা যেভাবে ডিজাইন করে, ঠিক আছে, অনেকে সব পুরস্কার ওই দিনে দিয়ে দেয়, আবার অনেকে শুধু ফার্স্টদের পুরস্কার ওই দিনে দেয়, অথবা শুধুমাত্র ওই ওই দিনের যে প্রাইজ গুলা ওই দিনে দেয়, আর বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা ওখানে দেয়, আর বাকিগুলো আবার প্রধান শিক্ষক অ্যাসেম্বলি বা অন্য ইসে দিয়ে দেয় অন্যভাবে। বুঝতে পেরেছেন? এখন এজন্যই বলছি এটা বিভিন্নভাবে ডিজাইন করা যায়, যে এলাকায় যেভাবে প্রচলন। একজন আমাদের নর্মালি গভর্নমেন্ট প্রতিষ্ঠান বলেন বা হচ্ছে ডিফেন্স বেস প্রতিষ্ঠানগুলোতে তো প্রধান অতিথি আসবে, 50,000 টাকা ডোনেট করবে, তার জন্য বসে থাকতে হবে, বিষয়টা তেমন হয় না। কিন্তু এলাকার অনেক প্রতিষ্ঠানে অনেক এলাকার নামি দামি মানুষ, স্বনামধন্য ব্যবসায়ী, তাদেরকে করা হয় যাতে করে তারা স্কুলে কিছু ডোনেশন দেয়। বুঝতে পেরেছেন? এর জন্য তাদের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে থাকতে হয়। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। এলাকা ভেদে, প্রতিষ্ঠান ভেদে এটা বিভিন্ন ওয়েতে হতে পারে। যেখানে 2 দিন ব্যাপী হয় সেখানে ওই 2 দিনের আগে কিন্তু কম্পিটিশন হয় না, ওই 2 দিনেই সব কম্পিটিশন শেষ হয়ে যায়। তো ওখানে আপনারা আপনাদের মতো করে যেখানে যে প্রতিষ্ঠানে কাজ করবেন বা যে এলাকায় কাজ করবেন সেই এলাকার উপর আগে থেকে কিভাবে প্র্যাকটিস সেভাবে চলতে হবে, অথবা ওইটা কিভাবে আরো সুন্দরভাবে অর্গানাইজ করা যায় সেটার চেষ্টা করতে হবে। ওকে, একজন টেকনিক্যাল ম্যানেজার নির্বাচিত করতে হবে। এখানে অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, বাট এগুলা আমার মনে হয় না যে এটা এতটা প্রয়োজন হয়। একজন প্রধান সময় রক্ষক এবং কয়েকজন সহকারী সময় রক্ষক নির্বাচন করা। আসলে আমার স্কুল কলেজের খেলাগুলা তো আসলে টাইম কিপার দরকার হয় না। একজন দৌড়াচ্ছে, এখানে তো কি দরকার হবে না, এখানে চোখের দেখাতেই ডিসিশন হয়ে যায়। টিচাররা কি থাকে ইনভলভ থাকে, চোখের দেখাতে আসলে নির্ধারণ করে ফেলে কে ফার্স্ট কে সেকেন্ড, সবার জার্সি আলাদা থাকে। একজন আরম্ভকারী নির্বাচন করতে হবে। নরমালি আরম্ভ করে কে, ধরেন 2জন ফিজিক্যাল এডুকেশন টিচার আছে, একজন স্টার্টিং লাইনের ওখানে গেল, সে স্টার্ট করলো, একজন ফিনিশিং লাইনে হেল্প করলো বা ওভারঅল দেখাশোনা করলো। অনেক সময় মাইক্রোফোনে স্টার্ট করা যেতে পারে বা হুইসেলের মাধ্যমে। যখন আমরা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি অনেক জায়গাতে, ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করলে মাঠের সব সাইডে মুভ করা যায়, তো দূর থেকেও কমান্ড দেওয়া যেতে পারে, ঠিক আছে। একজন রিকলার ঠিক করতে হবে। রিকলার বলতে ওই যে আবার যদি রিকল কোনো কিছু হয়, যে কোনো সমস্যা হয়, হ্যাঁ, বা পুনরায় কোনো যদি হয়, সেক্ষেত্রে একজন করে, এত কিছু দরকার হয় না। ল্যাপ স্কোরার কয়েকজন ঠিক করতে হবে। অর্থাৎ ল্যাপ স্কোরার বলতে বোঝাচ্ছে যে কত ল্যাপ দৌড়াতে হবে এবং সেটা ঠিকভাবে দৌড়াচ্ছে কিনা, ঠিকভাবে ট্রাক গুলা মেনটেন করছে কিনা। ডাক্তার, মহিলা ডাক্তার নির্বাচন করতে হবে। একজন সাংবাদিক নির্বাচন করে রাখতে হবে। অর্থাৎ সাংবাদিক বলতে যদি প্রয়োজন হয় সাংবাদিক। আবার অনেক সময় দেখা যেতে পারে স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ
বা অন্য পেজগুলাতে দেওয়ার জন্য হচ্ছে কিছু ফটোগ্রাফি ক্লাব বা অন্যান্য ক্লাব কাজ করে থাকে, কিছু টিচার কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে ছবি নেওয়া, ভিডিও নেওয়া। ঠিক আছে, এই অংশটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? প্রতিযোগিতার জি না স্যার, সমস্যা হয়নি। দেখেছেন না, পূর্বের কথাগুলো? আমাদের স্কুলে করানো হয়। জি জি জি। এটাই যে গত মার্চ মাসে আমাদের স্কুলে খেলাধুলা হয়েছিল, মোটামুটি এগুলো করা হয়েছে স্যার। হ্যাঁ, অনেকে, ওটাই তো বললাম, অনেকে অনেক জায়গাতে আবার এর চেয়েও স্ট্যান্ডার্ড হতে পারে, আরো টেকনিক্যাল অনেক বিষয় থাকতে পারে। ঠিক আছে, এখানে অনেকগুলা এটার মধ্যে অলমোস্ট সবকিছু চলে আসছে। ঠিক আছে, অনেকগুলা পয়েন্ট দ পর্যন্ত দেখেছেন, ক থেকে দ পর্যন্ত 18টার মতো পয়েন্ট আছে এখানে। ঠিক আছে, সো এটা কিন্তু এগুলা বুঝতে হবে যে এগুলা প্রতিযোগিতার পূর্বের কাজ। এখন এখান থেকে আপনার কোনটা যেটা দরকার হবে সেটা নিবেন, যেটা দরকার হবে না সেটা নিবেন না, বা এর সাথে চাইলে অ্যাড করে নেবেন। এখন দেখেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রতিযোগিতার পূর্বের কাজ নিয়ে, অর্থাৎ বিফোর দ্য কম্পিটিশন, হোয়াট শুড উই ডু। এখন খেয়াল করেন প্রতিযোগিতার সময়ের কাজ, অর ডিউরিং দ্য কম্পিটিশন। কম্পিটিশনের সময় কি কি কাজ করা হয়? প্রতিযোগিতা আরম্ভ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধরনের অফিসিয়াল থেকে শুরু করে প্রতিযোগিতার আনুষঙ্গিক প্রতিটি জিনিসপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা। প্রতিযোগিতা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়ার সাথে সাথে কর্মসূচি অনুযায়ী প্রতিযোগিতা আরম্ভ করা। প্রতিযোগিতা আরম্ভ হবে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। যেমন দেখেন, একটা স্পোর্টস কম্পিটিশন করতে হলে অ্যানুয়াল স্পোর্টসের যতগুলা কম্পিটিশন হয়, যদি অনেকগুলা হয় সেই হিসাব আলাদা, বাট যদি এরকমটা হয় যে ফাইনাল ডে 5টা ইভেন্ট, আমি 5টা ইভেন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরেন 5টা ইভেন্টের মধ্যে 1 নাম্বার আছে 100 মিটার স্প্রিন্ট, এটা ধরেন ছেলেদের। মেয়েদের আছে একটা পতাকা দৌড় হতে পারে, ফ্ল্যাগ রেস, অথবা মেয়েদেরও হতে পারে রিলে রেস, ছেলেদের রিলে রেস থাকতে পারে। ঠিক আছে, তারপরে থাকতে পারে স্কিপিং রেস। অনেক, এখন একটা প্রতিষ্ঠানে তো অনেকগুলা ক্লাস থাকে, তাই না? একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ক্লাস থাকে। এখন শুধু একটা ক্লাসের বা 1-2টা ক্লাসে শুধু ধরেন ইন্টারমিডিয়েটের বাচ্চাদের খেলা দিলেন, তাহলে কিন্তু এটা ইনজাস্টিস হয়ে যাবে। ফাইনালে কি শুধু তারাই অংশগ্রহণ করবে? হ্যাঁ, এমনও হতে পারে যে কলেজের একটা ইভেন্ট দিলেন, এই যে তারপরে 9-10 এর একটা ইভেন্ট দিলেন, বা 8-9-10 এর একটা ইভেন্ট দিলেন, আবার নিচের ক্লাসে 6-7 এর একটা ইভেন্ট দিলেন। এভাবে দিতে পারেন, আরো বেশি চাইলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই কম্পিটিশনের জন্য যে ইভেন্টটা ওখানে পরিচালনা হবে, সেই ইভেন্টের জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে এগুলো সবকিছু নোট করতে হবে। যে রিলে রেসের জন্য কি কি দরকার, সব রেসের জন্য ফিনিশিং লাইন দরকার। ফিনিশিং লাইনটা ওই যে ইন্ডিং রিবন যেটা বলি আমরা, ফিতা, লাল ফিতা, বেশিরভাগ ক্ষেত্রে লাল ফিতা ব্যবহার করা হয়। হ্যাঁ, চাইলে সাদা ফিতাও ব্যবহার করা যেতে পারে। সো এই যে আবার ওই মাঠে চুন দেওয়া থাকবে, চুনের বস্তা টস্তা সবকিছু রাখতে হবে। স্টাফ, ওটার জন্য কে চুন দিবে এটার জন্য একজন স্টাফকে ঠিক করে রাখতে হবে। ইন্ডিং রিবন দরকার। রিলে রেসের জন্য এই রিলে রেসের যে রিলে ব্যাটন গুলা দরকার, সেগুলা রেডি রাখা দরকার। এবং কে থাকবে, প্রত্যেকটা ইভেন্ট পরে বাচ্চারা কোথায় দাঁড়াবে, কোন জায়গা থেকে স্টার্ট হবে, ওখানে কে দায়িত্ব থাকবে, সবকিছু আগে থেকে ঠিক করে রাখতে হবে। প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন এবং ফুলের তোড়া অর্পণ, এটা হচ্ছে প্রতিযোগিতার সময়ের কাজ বলতে ওই দিন কিন্তু এটা হয়ে থাকে। অনেকে ওই গেটে গাড়ি থেকে নামছে তখনই এটা করে, আবার অনেকে স্টেজে আসার পরে করে। বুঝতে পেরেছেন? এটা যার যেভাবে সুবিধা সেভাবে। প্রধান অতিথি মঞ্চে আরোহণ, পতাকা উত্তোলন। প্রধান অতিথি যখন মঞ্চে আসবে তখন হচ্ছে ফ্ল্যাগ উত্তোলন করা যেতে পারে। অনেক প্রতিষ্ঠানে আগে থেকে ফ্ল্যাগ করা থাকে, বাট ওই সময়ে যেহেতু এটা একটা স্পেশাল ডে, ওই দিনে ফ্ল্যাগটা উত্তোলন করাটা বেশি ভালো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ।
প্রতিযোগীদের মার্চ পাস যেটা হয় অভিনন্দন প্রদান। অনেক প্রতিষ্ঠানে মার্চ পাস হয়, আবার অনেক জায়গাতে মার্চ পাস হয় না। ঠিক আছে, শহরের বেশিরভাগ প্রতিষ্ঠানেই কিন্তু মার্চ পাস হয়, যেটা আমরা মার্চিং অ্যান্ড ডিলে পড়েছিলাম, মার্চিং। তো এই মার্চিংটাও হয়, ওখানে প্রধান অতিথিকে স্যালুট। ঠিক আছে, তারা কিছু অন্য মানে অনেক প্রত্যেকটা হাউস বা বিভিন্ন ক্রীড়াবিদরা ওখানে থাকে, ক্রীড়াবিদ বলতে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি, তারা ওই মাঠটাকে প্রদক্ষিণ করে। কেউ নর্মাল ওয়েতে করে, কেউ ডিফেন্সিভ স্টাইলে করে। এখানে এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম রুলস রেগুলেশন ফলো করা হয়। প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা, কালক্ষেপণ না করে বেলুন উড়ানো, কবুতর উড়ানো, অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ এবং বেলুন ফুটানো, এগুলা কিভাবে হবে এখানে দেওয়া আছে, এভাবেই করা যেতে পারে। চাইলে এটা আরো অন্যভাবেও আরো অ্যাট্রাকটিভ ভাবে করা যেতে পারে। দেখেন শপথ অনেক জায়গাতে হয়, অনেক প্রতিষ্ঠানে এটা হয়ও না। আমরা শপথ করছি যে ওই যে অলিম্পিকের ওথ আমরা পড়েছিলাম, মনে আছে? অলিম্পিক ওথের মতো অনেকটা। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধি, এখানে জাস্ট ওই কম্পিটিশনের। এখন এখানে বলা যেতে পারে যে প্রতিষ্ঠানের হবে ওই প্রতিষ্ঠানের নামটা দিয়ে উল্লেখ করে দেওয়া যেতে পারে যে অমুক এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধান মানিয়ে চলিব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ নিজ, এখানে বিদ্যালয় দেওয়া আছে, নিজ নিজ হাউস হতে পারে, ঠিক আছে, নিজ নিজ দল হতে পারে, ও খেলোয়াড়দের খেলাধুলার গৌরব অক্ষুণ্ণ রাখিব আমি। এখানে এটাকে মডিফাই করা, শপথটাকে যার যে প্রতিষ্ঠানে লাগবে সে সেভাবে মডিফাই করে নিতে পারেন। প্রধান অতিথির আসন গ্রহণটা তো আসলে কয়েকবার হয়ে থাকে। উনি অনেক সময় সামনে এসে দাঁড়ায়, যখন সালাম দেওয়া হয় তাকে সামনে এসে দাঁড়ায় থাকে, আবার আসন গ্রহণ করে, আবার সামনে এসে বক্তব্য দেন, ঠিক আছে, আবার যে আসন গ্রহণ করে, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে থাকে। সো এটা ডিপেন্ড করে যারা অ্যাঙ্করিং করেন ওনাদের অ্যাঙ্করিং এর উপর বেচ করে আর কি করা হয়। বাট এলাকার দিকে যে প্রতিষ্ঠানগুলোতে হয় অত বেশি ফর্মালিটিস মেনটেন করা হয় না, খুব বেশি যে ফর্মালিটিস মেনটেন করা হয় তা না। দেখেন প্রতিযোগিতার মার্চ পাস্ট শেষে এই যে মাঠ ত্যাগ করে সবাই, প্রতিযোগিতার মার্চ পাস্ট শেষ হওয়ার সাথে সাথে প্রতিযোগিতায় নিয়োজিত অফিসিয়ালদের কাছে স্কোর শিট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র পৌঁছে দিতে হবে। এটা আগে থেকেই করা হয়। ওই দিন আগে ধরেন একটা ইভেন্ট শুরু হবে 10টায়, তাহলে টিচারদের রিপোর্টিং তো আগেই থাকে, সো যারা দায়িত্বে থাকে তাদেরকে আগে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ঘোষক বলতে কমেন্টেটরস যাদেরকে বলা হয়, মাধ্যমে ইভেন্ট আরম্ভ হবে এবং পূর্ব নির্ধারিত অফিসিয়াল গান ইভেন্ট শেষ করে ফলাফল স্কোর শিটের মাধ্যমে ঘোষকের কাছে পাঠাবেন। ফলাফল সংগ্রহ করার পর ঘোষক মাইকের মাধ্যমে ফলাফল রেকর্ড বুকে তুলে সাথে সাথে মিডিয়াতে পাঠাবে। পূর্ব থেকে নিরাপদ স্থানে টেবিলের উপর পুরস্কারগুলো সাজিয়ে রাখলে ভালো হয়, কারণ দেখেন যখনই প্রাইজ গিভিং সিরিমনি হবে এটার একটা রেসপন্সিবল কমিটি থাকবে, তাদের রেসপন্সিবিলিটি থাকবে পুরস্কারগুলো আগে থেকে সাজায় গোছায় রাখা। তারা যখনই ওই ফাইনাল ইভেন্টগুলো হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইজগুলো সাজিয়ে রাখতে হবে। প্রতি ইভেন্টের শেষে অথবা প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা যেতে পারে। ইভেন্টের শেষে বলতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় একটা ইভেন্ট শেষ সাথে সাথে ওই যে থাকে, যেটা কি বলা হয়, বিজয়ী যে মঞ্চ থাকে না, ফার্স্ট সেকেন্ড থার্ড, বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, বিজয় মঞ্চ। বিজয়ী যে মঞ্চ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওখানে নিয়ে সাথে সাথে কিন্তু পুরস্কার দেওয়া হয় ডিরেক্ট, আবার অনেক জায়গাতে একসাথে দেওয়া হয়। ঠিক আছে, এই সাথে সাথে দিতে হলে কি হবে, যাকে প্রধান অতিথি করছেন তাকে বারবার ওখানে যে পুরস্কার দিয়ে চলে আসতে হবে। একসাথে দিলেও হয়, যারা যেভাবে প্ল্যান করতে পারে। তো এটা হচ্ছে এই কাজগুলা প্রতিযোগিতার সময়ের কাজ, কিন্তু সময়ের কাজ হলেও আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে যে কোন কাজগুলো কখন করা যেতে পারে, আগে থেকে সবকিছুর প্রস্তুতি নিতে হবে। দেখেন প্রতিযোগিতা শেষের কিছু কাজ রয়েছে। প্রতিযোগিতা শেষের কাজ কি? প্রতিযোগিতা শেষে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনেক জায়গাতে দেখবেন যে পুরস্কার দেওয়া শেষ, তারপরে প্রধান অতিথির ভাষণ,
এখন যেটা হয়, একবার পুরস্কার পেয়ে গেলে কিন্তু স্টুডেন্টরা সবাই চলে যেতে থাকে। অনেক প্যারেন্টস থাকে কম্পিটিশনে, তাদের বাচ্চারা পার্টিসিপেট করে, তো দেখা যায় যে একবার পুরস্কার পেয়ে গেলে সবাই ভেঙে চলে যায়। বাট যদি বক্তব্য আগে দেওয়া হয় আর পরে যদি পুরস্কার দেওয়া হয়, তখন অনেকে টেকনিক্যালি এটা করে, তাহলে যেটা হয় ওই তখন আর বাচ্চারা যায় না, কারণ সবাই তো পুরস্কারের জন্য ওয়েট করে, তখন আর হট্টগোলও হয় না। বাট প্রধান অতিথি যখন আসবেন থাকবেন, তখন তাকে তো এটাও শো করতে হবে যে আমার বাচ্চারা কত ডিসিপ্লিন, তাই না? তারা একজন প্রধান অতিথি স্পিচ দিচ্ছে, বাকিরা সবাই যে যার মতো গল্প করছে, বাজারের মতো মানে বাজার করে তুলছে প্রতিষ্ঠানে, তাইলে সেটা তো ভালো দেখাবে না। তখন তিনি কি করবেন, আর কিন্তু আসতে চাপবেন না ওই প্রতিষ্ঠানে। এর জন্য আগে যদি পুরস্কার না দিয়ে পুরস্কারটা শেষে দেওয়ার ব্যবস্থা করা হয়, তখন কিন্তু সেটা ভালো হবে। ঠিক আছে? পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির ভাষণ বিভিন্ন ওয়েতে, যেটা আমি জাস্ট টেকনিক্যাল বিষয়টা আপনাদেরকে ধরাই দিলাম। তারপর সভাপতি কর্তৃক বক্তব্য জ্ঞাপন, শেষে আপ্যায়নের ব্যবস্থা থাকলে অতিথি অফিসিয়াল সহ সকলের অংশগ্রহণ। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেসব জিনিসপত্র আনা হয়েছিল তা ঠিক আছে কিনা দেখতে হবে, এবং এরপর যার যার জিনিস তাকে ফেরত দিতে হবে। এটা যদি কারো কাছ থেকে কোনো কিছু হায়ার করে নেওয়া হয় বা কোনো সেক্টর থেকে কোনো কিছু নেওয়া হয়, সেগুলা সেখানে দিতে হবে। অনেক প্রতিষ্ঠানের লেজার ইন আউট করে, অর্থাৎ স্টোর কিপার এগুলা সংগ্রহ করে থাকেন, তাকে সেগুলো সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন খাতে যেসব খরচ হয়েছে সেসব খরচের বিল পরিশোধ করে পরিশোধকৃত বিল অর্থ কমিটি কর্তৃক পাশ করিয়ে ফাইলে লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ কোন বছরে কত টাকা খরচ হচ্ছে সেটা খেয়াল রাখা, এই কাজগুলো যেন স্বচ্ছতার সাথে হয় সেই বিষয়টা খেয়াল রাখা। ঠিক আছে? আমি একটা বিষয় একটু বলি, দেখেন এখানে যে আপনারা আমার পার্সোনাল ভিউ এটা, যে যখনই একটা কম্পিটিশন হয়ে যাবে, স্পোর্টস কম্পিটিশন বিশেষ করে হতে পারে, যে অ্যানুয়াল স্পোর্টস বা আপনার প্রতিষ্ঠান একটা কম্পিটিশন অর্গানাইজ করেছে, তখন কম্পিটিশন শেষে চাইলে সব টিচারদের কাছে ফিডব্যাক নিতে পারেন, অথবা প্রতিষ্ঠান প্রধান বা ভাইস প্রিন্সিপাল যারা থাকেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, যে স্যার বা ম্যাডাম এই প্রতিষ্ঠানটা এরকম, আমরা তো এরকম ভাবে পরিচালনা করেছি, যদি আপনার কোনো মতামত থাকে বা আমাদের এই কাজ সম্পর্কে যদি কোনো ফিডব্যাক থাকে, ফিডব্যাক ভালো খারাপ সবকিছুই হতে পারে, ফিডব্যাক যখনই নিবেন তখন কি হবে, ল্যাকিংস গুলা বোঝা যাবে, পরবর্তী বছর যেন সেই যদি কোনো জায়গাতে ইমপ্রুভ করার সুযোগ থাকে, সেই জায়গাগুলো যেন ইমপ্রুভ করা যেতে পারে, সেটা নিয়ে কাজ করতে হবে। কোনো একটা টিচার বলল যে স্যার আমার কাছে এটা এরকম মনে হয়েছে, এটা যদি অন্যভাবে করা যায় একটু ভেবে দেখবেন, সেটা অবশ্যই গুরুত্ব দিতে হবে যে কোনটা করলে বেস্ট ওয়েতে কম্পিটিশনটা শেষ করা যেতে পারে। বুঝতে পেরেছেন? এর জন্য ফিডব্যাকটা খুবই জরুরি। যদি প্রতিষ্ঠান এই প্রোগ্রাম শেষে হতে পারে একদিন 2 দিন বা 1 সপ্তাহ পরে, যে একটা ওপেন ফাইলও দিতে পারেন যে কি কি ফিডব্যাক আছে, সবাই ফিডব্যাক জমা দেন, বা নরমালি প্রতিষ্ঠানে অ্যানাউন্স করা, টিচারদের অনেক সময় মিটিং থাকে, তো মিটিং এ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে একটা বক্তব্য দিতে পারেন যে আমাদের এই অনেক ভুল ত্রুটি হয়তো বা হয়েছে, মানুষ মাত্রই ভুল, বা কিছু কিছু ভুল তো নিজেদের চোখেও পড়ে, যে এই প্রতিযোগিতা কখন হলে ভালো হয়, এটা আগে দিয়েছি, এটা মনে হয় শেষে দিলে ভালো হতো, বা এটা এই সময় এটা হয়েছে, এটা না হলে ভালো হতো। তো কিছু মানে বেটার আইডিয়া হচ্ছে নিজেরটা নিজে আগে স্বীকার করা, যে আমাদের দৃষ্টিকোণে আমাদের মনে হয়েছে এটা আমরা এটা করেছি, বাট এটা করলে হয়তো বা ভালো হতো, তো আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করার চেষ্টা করব। আর আপনাদের পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে, হ্যাঁ, আপনারা আমাদেরকে জানাবেন বা আমাকে জানাবেন। বুঝতে পেরেছেন? ফিডব্যাকটা এরকম। তাহলে যেটা হবে, সবাই আপনাকে ভ্যালু দিবে যে না। আবার অনেকে আছে আরে করছি যা করছি এটাই, কারোর সাথে কথা বলার দরকার নাই। তাহলে কি বিষয়গুলো বুঝতে পেরেছেন? অ্যানুয়াল স্পোর্টসটা কিভাবে করতে হয়? এখানে জি স্যার। আপনারা জানেন, অনেকে আগে এটার সাথে অভ্যস্ত, অনেক জায়গাতে দেখেছেন বা নিজেরাও পার্টিসিপেট করেছেন, বাট এখানে
অনেক ফর্মাল ওয়েজ কিছু দেওয়া আছে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। এখন আপনাদের পক্ষ থেকে যদি কারো কিছু বলার থাকে। স্যার আমার একটা খেলা সম্পর্কে জানার ছিল। জি বলেন। স্যার এই যে আমরা যে 20-এর বালিশ বলি, বালিশ খেলা যে, ওই খেলার জি, নিয়মটা যদি একটু বলতেন, প্রপার নিয়মটা। পিলো পাচিং, এটাকে ইংরেজিতে বলা হয় পিলো পাচিং। পিলো পাচিংটা হচ্ছে আমরা এটাও বিভিন্ন ওয়েতে হতে পারে, যে বালিশ খেলা, গ্রামগঞ্জে বলে বালিশ খেলা। বালিশ না থাকলে ফুটবল দিয়ে অনেক সময় আমরা এই খেলাটাও পরিচালনা করে থাকি। সো এই পিলো পাচিং এর এক্সাক্ট নিয়ম হচ্ছে, এটা মিউজিকের সাথে সাথে হয়। মিউজিকের সাথে সাথে হয়। এটা আপনি চাইলে যদি কোনো জায়গাতে মিউজিকটা অ্যাভয়েড করতে চান, তাহলে এটা হুইসেলের সাথে করতে পারেন। কিভাবে? যদি মিউজিকের সাথে করেন তাহলে কিভাবে করবেন? মিউজিকের সাথে যদি করেন তাহলে যেটা হবে, বক্স বা মাইকে মিউজিক চলবে। আর যারা প্রতিযোগী ওখানে বালিশ খেলাটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয় বা মহিলাদের ক্ষেত্রে হয়, এটা অনেক সময় গার্ডিয়ানদের হতে পারে, এটা চাইলে ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। অভিভাবক যারা থাকেন, মেল পুরুষ অভিভাবক, চাইলে মহিলা অভিভাবকদের জন্য হতে পারে, আবার স্কুল কলেজের মেয়েদের জন্য হতে পারে। সো এই খেলার রুলস হচ্ছে সবাই গোল করে দাঁড়ায় থাকবে। যদি চেয়ারের ব্যবস্থা থাকে তাহলে সবাইকে চেয়ারও দেওয়া যেতে পারে। দেখেন একসাথে দুটা খেলার নিয়ম বলি, একটা হচ্ছে পিলো পাসিং আর একটা হচ্ছে চেয়ার সিটিং। এই দুটা সিমিলার। চেয়ার সিটিং এ সবাইকে চেয়ার দেওয়া থাকে, আর পিলো পাসিং এ সবাইকে চেয়ার দিলেও এটা ভালো হয়, কোনো অসুবিধা হয় না। এখন দেখেন মিউজিকের সাথে সাথে এই বালিশ বলেন বা বল বলেন, এটা ঘুরতে থাকবে এক হাত থেকে আর এক হাতে, সবাই পাস করতে থাকবে একজন একজন করে, রাউন্ডে পাস হবে। এখন যখনই মিউজিকটা স্টপ হবে, ওই মুহূর্তে কার হাতে ওই পিলোটা ছিল বা বালিশটা ছিল বা বলটা ছিল, যে যার হাতে থাকবে সে আউট। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন প্রতিযোগী আছে 50 জন, তখন কি করতে হবে? আপনাকে বুঝতে হবে যে এই খেলার জন্য অনেক সময় দরকার, তাহলে দ্রুত মিউজিক স্টপ করতে হবে, মানে বারবার স্টপ করতে হবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন মিউজিক যে মিউজিক চালাবে তার চোখ বাঁধা থাকবে বা সে অন্যদিকে ফিরে থাকবে। বুঝতে পেরেছেন? সে অন্যদিকে ফিরে থাকবে, কোনোভাবে যেন আনফেয়ারমেন্স না হয় এটা নিশ্চিত করতে হবে। আর যদি হুইসেল দেওয়ার হয়, তাহলে ফিজিক্যাল এডুকেশন টিচার হুইসেল দিতে পারে সবার মাঝখানে বা পেছনে, এমন মানে এমন জায়গাতে বসলো যেখান থেকে ক্লিয়ারলি হুইসেল গুলা সবাই শুনতে পাবে। ঠিক আছে? হুইসেলের সাথে সাথে খেলা শুরু হবে, আবার হুইসেলের সাথে সাথে ওই শেষ হবে। যখনই যে যার হাতে থাকা অবস্থায় হুইসেল হবে সে খেলা থেকে বাদ। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর যেটা বলছিলাম চেয়ার সিটিং, চেয়ার সিটিংটা কেমন? গোল করে চেয়ার সাজানো থাকবে, সব প্রতিযোগীরা চেয়ারের বাইরে